উনি 1942-এ গল্প শুনিয়েছিল, তারপর আমরা দেখেছি উনি যে 294টা বলে ফেলেনি, সেটা আমাদের সৌভাগ্য। তবে অভিষেক বাবুকে একটা কথাই বলবো, তার পিসিমণিকে মমতা ব্যানার্জিকে একটা কথাই বলবো, 2021 সালের আইএসএফ আর 2026 সালের আইএসএফ কিন্তু বিস্তর ফারাক। 2021 সালে আমাদের নতুন দল হয়েছিল, মুসলিমদের দল বলে দেখে দিয়েছিল, আর বিজেপির বি টিম বলে দেখে দিয়েছিল। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে দলিত আদিবাসী বুঝতে পারছে প্রকৃত অর্থে তাদের হয়ে কে লড়াই করছে। সুতরাং দক্ষিণ 24 পরগনা থেকে একাধিক সিটে জিতে আমরা বিধানসভায় যাচ্ছি, শুধু ভাঙড় নয়। অভিষেক ব্যানার্জি যে এইভাবে হিংসাত্মক ভাঙড়কেই হারাতে হবে, একটা হলেও জিতবো, হিংসাত্মক রাজনীতি হচ্ছে। বুঝতে হবে আপনাদেরকে যে এক ভাঙড়ের বিধায়ক 293টা করে ফাইল করে দিচ্ছে, 77টা বিধায়ক বিজেপি থাকার পরও ভাঙড়ের উপর টার্গেট কেন? মানে 77টা বিজেপি বিধায়ক জানা করতে পেরেছে, এক ভাঙড়ের বিধায়ক সেটা করে দেখিয়ে দিয়েছে, সত্যটাকে এক্সপোজ করে দিচ্ছে। অভিষেক বাবুকে বলবো, যাই করবেন একটা কাজ করুন, আপনার পিসিমণিকে বলে বিধানসভা টিভিটাকে চালু করতে বলুন। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধায়করা কি করছেন না করছেন সেটা বাংলার মানুষ জানুক, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কি করছে সেটাও জানুক। উন্নয়ন এমন করেছে মানুষ আর দেখতে পাচ্ছে না, সেই জন্য উন্নয়নের পাঁচালি পাড়াতে যাই করুক না কেন মমতা ব্যানার্জি 2026 সালে তার পতন হচ্ছে। আমরা সরকার গঠন করছি, আমরা সরকার গঠন করার জন্য সিপিএম, কংগ্রেস আরো যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করছি। হুমায়ুন কবির জোটের ডাক দিয়েছেন, কি বলবেন? কিভাবে দেখছেন হুমায়ুন কবির দল? বাবরি মসজিদ থেকে কিভাবে দেখছি, অনেক আগে কিভাবে দেখছি, অনেক আগে একাধিকবার বলে দিয়েছি। হুমায়ুন কবির জোটের বার্তা দিয়েছেন, কি বলবেন? এখন উনি বলছেন হবে না, দুটো প্রশ্নে একসাথে উত্তর দিচ্ছি। হুমায়ুন কবিরের জোট আর বাবরের জোট। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে আইএসএফ এর অবস্থান অনেক আগে ক্লিয়ার করেছে, সেই অবস্থান থেকে হুমায়ুন কবির সাহেব এখন নিশ্চিত সরেনি, আপনারা জানেন। ফলে নতুন করে আর বলার প্রয়োজন নেই। থাকলো বাম কংগ্রেসকে আমরা চিঠি দিয়েছি, বাম রেসপন্স করেছে, কংগ্রেস এখন রেসপন্স করেনি। জানি না কেন করেনি, সেটা তাদের ব্যাপার। বাম রেসপন্স করেছে, একাধিকবার আমরা আলোচনা করেছি। বাম কংগ্রেস ছাড়াও পশ্চিমবাংলায় অনেক ধর্মনিরপেক্ষ দল আছে যারা পশ্চিমবাংলার ঐতিহ্য সম্প্রীতিকে তারা লেগেসিকে তারা বহন করতে চায়, তাদের সাথে কথা হচ্ছে। অনেক সমাজসেবী সংগঠন আছে, এনজিও আছে, যারা কন্টেস্ট করবে না তারাও আমাদের পাশে দাঁড়াবে বলে আমাদের জানিয়েছে। দেখুন, আমরা তো এই মুহূর্তে বলবো না, আমরা একটা লিস্ট আদান প্রদান হচ্ছে, আমাদের কাছে আমরা দিয়েছি যে আমরা এই লিস্টে লড়াই করতে চাইছি। 2021-এর মধ্যে এই জায়গায় সীমাবদ্ধ ছিল, নিশ্চিতভাবে তার থেকে বেশি হবে, আপনারা জানেন, কারণ আমাদের সংগঠনের ব্যাপ্তি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্দির রাজনীতি নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন তার হাত থেকে সংখ্যাগুরু হিন্দু ভাইরা সরে গিয়েছে, আর ভোট নাই। সংখ্যাগুরু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য এখন মন্দিরের রাজনীতি করতে হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাইদের বাড়ির ছেলের চাকরির ব্যবস্থাও করেনি। সংখ্যালঘুদের একই অবস্থা, সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চাইছে, আর সংখ্যাগুরু ভাইদেরকে সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে টানছে, সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকে মন্দির দেখিয়ে নিজের দিকে টানতে চাইছে। তবে পশ্চিমবাংলা 2026-এ সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু ভাইরা প্রস্তুত নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জিকেও বিসর্জন করবে। আরামবাগে কি প্রার্থী দেবেন? আরামবাগে এই মুহূর্তে আমরা বলবো না, সংগঠন হচ্ছে, এই মুহূর্তে আমরা বলতে পারছি। 21 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আমরা এই মুহূর্তে বলতে পারছি, বলবো না আমরা প্রার্থী দেবো কি দেবো না, কোথায় প্রার্থী দেবো না দেবো এখনই বলছি না। তবে আপনারা যেখানেই আমরা প্রার্থী দেবো নিশ্চিত থাকবো, আমরা সংগঠন যেখানে স্ট্রং আছে সেখানে আমরা প্রার্থী দেবো। 21 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস এবার হবে। আমরা এখন সংগঠন এখন গঠনের পর্যায়ে, সংগঠন যখন লড়াইয়ের জায়গায় যাবে তারপরে প্রার্থী দেওয়া বিবেচনার জায়গায় আসবে। দেখুন, আমি এতটুকু বিশ্বাস করি, সংবিধানের উপরে আমি ভরসা রাখি। দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান আছে, আমার লাইফ স্টাইল পরিচালনার ক্ষেত্রে আমার একটা গাইডলাইন আছে, দেশ পরিচালনার ক্ষেত্রে সেই গাইডলাইন আছে। সেই গাইডলাইন আজকে অধিকার সমাবেশে যারা জয়েন করলেন তৃণমূল ছেড়ে এসে আপনাদের আইএসএফে, আগামী দিনে দেখা গেছে যে বিজেপি থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা তৃণমূলে জয়েন করেছিল এবং তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করে আবার তারা
মানে কাম ব্যাক হিসাবে তারা নিজের হয়ে ফিরে গেছে, এসব যারা আজকে জয়েন করেছে তারা কি আবার কোনো উঠতে গেলে দলের দুর্দিনে এবং ভালো দিন দেখে কি তারা তৃণমূলে ফিরে যেতে পারে বলে দেখুন, যে প্রশ্নটা করেছেন দারুণ কোশ্চেন করেছেন। আজকে রাজ্য স্তরের নেতৃত্বরাও এমপি একজন জয়েন করেছেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, দুটো কথা এখানে। একটা, প্রশাসন সম্পর্কে, প্রশাসন উঠলেই দেখবেন একজন মানুষ নাক শিক্ষায়, কারণ প্রশাসনের কিছু অফিসার এমন দুর্ব্যবহার করে, পুলিশ সম্পর্কে মানুষের ধারণা খারাপ, কিন্তু পুলিশ আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক রাজনৈতিক কারবারিরা গরু ছাগলের মতো যেভাবে কেনাবেচা হচ্ছে তাদের, এর ফলে নিজেদের গ্রহণযোগ্যতাকে হারিয়ে ফেলছে। আদর্শগত মিল, আদর্শ আগে মানুষের হওয়া দরকার। যে মানুষের আদর্শ নয় সে জীবিত অবস্থায় মৃত নয়। আপনি যে প্রসঙ্গের কথা বলছেন, আমি একদম স্পষ্ট বার্তা, যার আদর্শগত ম্যাচ থাকবে সে আইএসএফে আসুক। তবে আশা করছি আইএসএফ থেকে ছেড়ে যেতে গেলে আদর্শগত কারণে কেউ ছেড়ে যাবে না। তার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জায়গা সেটা সে চলে যেতে পারে, কিন্তু আমি তো কাউকে আটকে রাখার ক্ষমতা আমার নেই বা আপনারও নাই। সে আদর্শ যদি তার ঠিক থাকে সে নিজে থেকেই আটকে থাকে। অনুরোধ এটাই, গরু ছাগলের মধ্যে বিক্রি হবে না। এসআইআর নিয়ে কি বলেন? মৃত ভোটারের নাম বারবার উঠে আসছে। আপনি শিক্ষা চাকরি নিয়ে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুগনি বিক্রি করার কথা বলছেন, কি বলবেন? ওইটাই তো কালচার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে তাহলে হলো না। পশ্চিমবাংলার অর্থনীতি অবস্থা খুব তরুণতে পাইনি, বুঝতে পারছেন। এসআইআর নিয়ে যেটা বলছেন, আমি বলি একটা কথা, এসআইআর স্বচ্ছভাবে হোক তার তার আমরা বিরোধিতা করবো না। 21 জানুয়ারি এসআইআর স্বচ্ছভাবে হোক তার বিরোধিতা করবো না, কিন্তু রাজ্য সরকার মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। রাজ্য সরকার মানুষকে ভুল ভাবে আতঙ্কিত করার চেষ্টা করছে, আর বিজেপি সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। দেখুন, এসআইআর আর্টিকেল 324 কে সামনে রেখে ইলেকশন কমিশন সেটা ক্ষমতা এক্সারসাইজ করছে। অ্যাবসেন্ট, ডিলিট, ডেথ আর শিফট, অ্যাবসেন্ট, ডেথ, শিফট, 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। কয়েকজনের ভুল হয়েছে, তারা ইনক্লুড হয়ে যাবে। আপনারা বলুন, এটাকে সামনে রেখে তার আগে পর্যন্ত কি নোংরামি হচ্ছিল, সব কেটে যাবে, কেটে যাবে। এখন যে আবার হেয়ারিং হচ্ছে, হিয়ারিং এর মনে করি আমি পেরেশানি হচ্ছে কিছু ক্ষেত্রে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটা তাদের এজ বার করা দরকার ছিল, কারণ যারা অনেক বয়স্ক লোক তাদেরকেও যেতে হচ্ছে। যেমন আমরা বয়স্ক লোকেদের ভোটটা নিতে গেলে তাদের বাড়িতে পৌঁছে যায়, হিয়ারিংটা কিন্তু তাদের এই ক্ষেত্রে করা যেতে পারত। এটা ইসিআই, এটা ইসিআই কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই এই স্যারটা পশ্চিমবাংলায় করেছে। এর আগে প্রস্তুতি যদি সঠিকভাবে দিত তাহলে এই হয়রানিটা হতো না। এই হয়রানির দায়টা একে নিতে হবে, কিন্তু মৃত ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তার কারণ কি আছে? শিফট যারা করেছে সেই ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তার কারণ কি আছে? যারা অ্যাবসেন্ট, তার অস্তিত্ব নাই, ভোটার লিস্টে নাম এসছে, তৃণমূলের অসুবিধা কি আছে? এগুলো তো ওরা ছাপ্পা মারে। গীতাপাটে আরামবাগের বাসিন্দাদের বেধড়ক মারধর হয়, সে নিয়ে কি বলবেন? হাইস্কুলের কাছে ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে দিয়েছে বিজেপির কিছু কর্মীরা, এবং সেটা নিয়ে বিমান বস্তি যখন জিজ্ঞেস করা হয় উনি বলেছেন যে আমরা মূর্তিটা তৈরি করে দেবো। এবং বারে বারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে যারা মনীষীরা আছেন, এবং ইন্দিরা গান্ধী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের, ওনাকে যে এইভাবে অপমান করলো, এই বিষয়ে কি বলবো? প্রথম কথা হচ্ছে, যারা এই আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতে হবে। কিন্তু বিমান বাবু একবারের জন্য বললেন না তার দলের কর্মীরা একটা ভুল করেছে। আমরা দেখেছি বিজেপির কাছ থেকে বারবার রাজা রামমোহন রায় থেকে পার্লামেন্টে, আমি ওইটা উচ্চারণ করবো না, দেশের প্রধানমন্ত্রী আমার বাংলার মনীষীকে কি নামে দেখেছিল? বরদাতা নাকি? বরদা নাকি? তারা বারবার অপমান করছে। শুধু তাই না, রবি ঠাকুরের গাওয়া আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য এরা রাজনীতি করছে। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী আমার বাংলার বাঙালি মনীষী সম্পর্কে বাজার মন্তব্য করছে, এর বিরুদ্ধে। দেখুন, একটা কথা বলছি, যেটা কি জঘন্য কাজ করেছে সেটা বাংলার মানুষ দেখেছে, উত্তর দিয়েছে। কিন্তু সমস্যা এটাই, যদি আমি আমার অবস্থান ক্লিয়ার করছি, এটা যদি গীতাপথের মঞ্চে, মঞ্চটা এলাকায় চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না। লোকটিকে বলে শুধু একটা কথা আপনারা মনে রাখুন, শুধু শেখ রিজাউলকে নয়, শ্যামল মন্ডলকে আক্রমণ করেছে। শ্যামল মন্ডলটা ক্রমশ লাইটের আড়ালে চলে যাচ্ছে, রেজাউলের সাথে ভেসে উঠছে। আমি কিন্তু শ্যামল মন্ডলের হয়ে প্রশ্ন করবো, রেজাউলের হয়ে বলবো,
যারা প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছে তাদেরকে ধিক্কার জানানোর ভাষা নাই। এমনি রুজি রুটি দেয়, মানুষের ইনকাম নাই। যদি কেউ এখানে দুটো প্যাটিস বিক্রি করে তার সংসার চলে, অসুবিধার কথা। তারপরেও যদি মনে হয় এখানে প্যাটিস বিক্রি করা যাবে না, তাকে তো বললেই হয়ে যাবে। আর আমরা প্রোগ্রাম করি, প্রোগ্রামের মাঝে ঢুকে দেখছি চা বিক্রি করছে, কেউ লজেন্স বিক্রি করছে, আমাদের ডিস্টার্ব হয়। আমি এক ঘন্টার জন্য রিয়াক্ট করি না, আরে ওইটা করে যদি ওর রেট চলে। আর দ্বিতীয় কথা বলছি, গীতা পাঠ হচ্ছে কিসের জন্য? ধর্মীয় বিশ্বাস পুণ্যের জন্য। সেখানে যদি ওই এলাকায় কেউ যদি কিছু বিক্রি করে ইনকাম করে, আমার মনে হয় অর্গানাইজিং যারা আছে তারা পুণ্য ছাড়া পাপ কত রাখা দেয়। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠাতা কি থাকবেন? আব্বাস সিদ্দিকী থাকবেন? চমৎকার। 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস কলকাতায় আছে, ওটা চমক থাকলো কি বাংলাদেশ হিন্দু। পশ্চিমবাংলার মন্দিরের কথা বলছেন না বাংলাদেশের মন্দিরের কথা বলছেন? পশ্চিমবাংলার মন্দির যে কটা ভেঙেছে, যারা গ্রেফতার হয়েছে সবটাই কিন্তু ধর্মীয় পরিচয়কে মুসলমান না, ক্লিয়ার রাখুন। দ্বিতীয় কথা বলছি, চোপড়াতে সরস্বতী ঠাকুর ভেঙেছিল, গ্রেফতার হয়েছে বিজেপির পঞ্চায়েতের সদস্য। দক্ষিণ 24 পরগনাতে ঠাকুরের গলা কেটে নিয়েছে, গ্রেফতার হয়েছে, সেখানেও বিজেপি তৃণমূলের নেতা বলছে, তৃণমূল বিজেপি নেতা বলছে। আপনাকে আমি উত্তর দিচ্ছি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অত্যাচার হচ্ছে, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান অত্যাচার শিকার হচ্ছে, সংখ্যালঘু খ্রিস্টান অত্যাচার হচ্ছে। তবে অত্যাচারকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার স্পষ্ট বার্তা এটাই, শুভেন্দু বাবু বা মমতা ব্যানার্জি আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতা বুঝতে পারবে না কিভাবে অত্যাচার হচ্ছে। বাংলাদেশের ওই দীপু দাসের পরিবার কিভাবে দিন যাপন করছে সেটা এখানে সোহেল রানার পরিবার বলতে পারবে। সোহেল রানার পরিবারকে জিজ্ঞাসা করুন বাংলাদেশের দীপু দাসের পরিবারের আজকে কি অবস্থা, আর বাংলাদেশের দীপু দাসের পরিবারকে জিজ্ঞাসা করুন সোহেল রানার পরিবারটা কেমন আছে। আর আওয়ামী লীগের নেতা ওই খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরিবারের কেউ, তারেক রহমান সাহেব যিনি উনি বিএনপি নেতা, ও বলতে পারবে না, ওখানে তো সংখ্যাগুরু। এখানে শুভেন্দু অধিকারী বলতে পারবে না এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে, এখানে বলতে পারবে এখানে সংখ্যালঘু কি হচ্ছে, ওখানকার সংখ্যা এদের দুটো অবস্থা বলতে পারবে, এটা আমাদের বলতে পারবে। এরা দুটি সংখ্যাগুরু, এরা সবসময় চাঁদে চলে। আরজি করে বিচার পায়নি, তৃণমূলের সাথে বিজেপি দায়ী। কসবারটা বলুন, এখনো বিচার পায়নি, এখনো বিচার পায়নি হয়ে আনিস, এখনো বিচার পায়নি বিদ্যুৎ মন্ডল, এখনো বিচার পায়নি রোমা ওরা, এখনো বিচার পায়নি শিকারী ওরা, আদিবাসী সমাজের ছেলে, তাকে পুলিশ লকআপে পিটিয়ে খুন করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির আমলে বিচার পাওয়াটা আশা করাটাই আমাদের দিতে হবে। হুগলিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেখানে সরকারের ভূমিকা নেই, আমি জানি না আপনি যাবেন। বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? হুমায়ুন কবির কবার স্লোগান দিয়েছে, কি বলবেন? আমাকে শোনাতে চাইছেন নাকি আপনি? বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? আমি এক্সাক্ট এখনো পর্যন্ত জানি না কত টাকা সরকার বরাদ্দ করেছে এবং কি কি করেছে। তবে গতকালকে একটি ভিডিও দেখলাম, ওখানে যারা আগত যারা ধর্মীয় কাজে যারা এসেছেন তারা ক্ষোভ জানিয়েছে যে বিশেষ করে পরিবহন ব্যবস্থাটা তলনিতে। স্পেশাল ট্রেন দেওয়ার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আবেদন করেছিলাম, স্পেশাল বাস দেওয়ার জন্য আমরা আবেদন করেছিলাম, কিন্তু ট্রেন দিয়ে স্পেশাল ঘোষণা করলেও নাকি যথাসময়ে ট্রেন আসেনি। এই অবস্থাটা আমাদের জন্য খারাপ, কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে। আমরা এটা যতটা পরিষেবা দিতে পারবো আমাদের বাংলা দেশে শোনাবো। রেহান যাকে হত্যা করে দেওয়া ছিল ত্রিপুরিকে, আজকে তার কোর্টে ডেট ছিল, হিয়ারিং ছিল, কিন্তু আজকে পিছিয়ে দেওয়া আছে এবং সে এখন পর্যন্ত বিচার পায়নি। এবং জানা গেছে রমজান শেখ নাকি তৃণমূল ঘনিষ্ঠ। এই বিষয়ে আমাদের নেতৃত্বরা যোগাযোগ রাখছে, আমরা লড়াই করে যাবো। আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আরামবাগবাসী রাজনৈতিক হিংসায় জড়াবেন না। আরামবাগে যেসব সংবাদকর্মীরা আছে, সাংবাদিকরা আছে, বারে বারে শাসকের কাছে বারে বারে খালেকপুর কলেজে মহাবিদ্যালয় আছে, সেখানেও তুই সাংবাদিক খবর করতে যাওয়ায় তাকে গলার উপর দিয়ে বিভিন্ন কি বলবেন? শাসক দল সমাজ বিরোধীদের ক্রমশ সেন্টার জোন হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে সমাজ বিরোধীদের সেন্টার জোন হয়ে উঠছে, সেন্টার জোন হয়ে উঠছে। আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি, আপনি আপনার খবর করলেন যেটা আমার মতের বিরুদ্ধে, আমি আপনাকে আক্রমণ চালাবো কেন? সাংবাদিক স্বাধীনতা আছে তো। এমনি আমাদের এত বড় গণতান্ত্রিক দেশে সাংবাদিক স্বাধীনতায় আমরা 151, 180টা দেশের মধ্যে 151, আমাদের লজ্জার বিষয়। কি করে আমরা এত পিছিয়ে যাচ্ছি? আমার খবরটা আমার মনোভূত হয়নি, ওই জন্য আক্রমণ চালাচ্ছি। এটা আটকানোর দায়িত্ব যে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের।
আমি শুরুতের দিকে বলেছি না, সরকার চলছে না, একটা সার্কাস চলছে। এই সার্কাস চলার প্রতিদান আমরা পাচ্ছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।